This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যা সুপার প্রাইম টাইমের দীপ এবং মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্রা। শুরুতে নজর রাখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে। আজকে 12ই পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বছরের প্রথম সভাটি করলেন। মঞ্চটাকে র্যাম্পের আকারে করা হয়েছিল, উদ্দেশ্য ছিল জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, কিন্তু মঞ্চ হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কৌতূহল সৃষ্টি করলেন। তিনি বারবার জিজ্ঞাসা করলেন র্যাম্পে তিনি কাদেরকে হাঁটাবেন, কি জন্য, এই নিয়ে তো নিশ্চয়ই মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে। তারপরেই তিনি বলেন র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন 3 জন ব্যক্তিকে সামনে এনে যে এরা 3 জন কমিশনের খসড়া তালিকায় মৃত ভোটার। কোন 3 জন, পরিচয় কি দিয়েছেন মঞ্চ থেকে? রয়েছেন মেটিয়াবুরুজের মনিরুল ইসলাম, হরিকৃষ্ণ গিরি এবং কাকদ্বীপের মায়া দাস। আর ঠিক এর পরেই আজকের বড় খবর, গোটা ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী। শুভজিৎ, এই র্যাম্পে দেখার পরপরই ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই মৃত ভোটার কিভাবে তাদের নাম এলো মৃত হিসেবে, যারা জীবিত, এই নিয়ে নির্বাচন কমিশন পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়েছে। তার সাথে নির্বাচন কমিশনের একটা ব্যাখ্যাও আছে। কমিশনের বক্তব্য যে যারা কাজ করছেন, এত একটা বিশাল মাপের কাজ হচ্ছে, সেখানে ভুল ভ্রান্তি খুব স্বাভাবিক, এবং দাবি করে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এই ধরনের ভুল মিস্টেক 50-এর বেশি নয়। অর্থাৎ এখনো পর্যন্ত যদি দেখা যায় 7 দিন শুনানি হয়ে গেছে, এখানে এতদিন পর্যন্ত খসড়া তালিকা তৈরি হয়েছে, সেখানে কিছু লোকের নাম এসছে, এবং এই যে মৃত ভোটার হিসেবে ক্লেম অ্যান্ড অবজেকশনের জন্য আলাদা একটা পার্ট রাখা হয়েছে। কমিশনের ব্যাখ্যা হচ্ছে যে এসআইআর এর খসড়া তালিকায় এই ভুল হওয়া স্বাভাবিক, ভুল থাকলে তার পরবর্তী সময় সেটাকে ঠিক করে নেওয়া স্বাভাবিক, যেটা এখনো পর্যন্ত যেহেতু এটা কোনো ফাইনাল তালিকা নয়, তাহলে সেটা ভুল হিসেবেই দেখা হোক। তবে প্রত্যেকটি ঘটনা যদি এই ধরনের কোনো অভিযোগ আসে, তার প্রত্যেকটি ক্ষেত্রেই রিপোর্ট চাওয়া হবে। বিএলও কেন এরকম ভুল করেছেন সেটা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কমিশনের দাবি 50-এর বেশি হতেই পারে না এই ধরনের ভুল। ধন্যবাদ শ্রাবন্তী। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে? এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো। 3টে ভূত। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে। সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরেকৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। এদের কি চক্রান্ত? বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি, একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। এবার আরেকটা ছবি দেখাই আপনাদের। এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি বিধায়ক। 2002 এর ভোটার তালিকায় নাম নেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের, তাই এসআইআর এর লাইনে দাঁড়াতে দেখা গেল স্বপন মজুমদারকে। এসআইআর এর শুনানিতে গেলেন তিনি। 2002 এর আগেই বাবার মৃত্যু, তাই ম্যাপিং হয়নি, এমনটাই দাবি বিধায়কের। ভোট কেন কাটা যাবে সেই আশাতে তৃণমূলের ঘুমুরুক। শাসক দলকে কটাক্ষ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। আমার তখন আমি বাবা মারা যাওয়ার পরে কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম। 99-তে আমার পাসপোর্ট আছে। অ্যাপ্লাই করতে হবে? না না,
আমার মা এবং আমার দাদা করেছেন। আপনার পরিবারের মোট কজনের হচ্ছে হিয়ারিং লেগেছে? আমাদের পরিবারের 6 জনের। 6 জনকেই লেগেছে। কিন্তু তৃণমূল থেকে একটা অভিযোগ করা হচ্ছে যদি আপনার ভোটার লিস্টে ফাইনাল লিস্টের নাম না ওঠে সেক্ষেত্রে 2026 সালে তৃণমূল সেই স্বপ্ন দেখুক, বাংলায় এই নর্থ 24 পরগনার তৃণমূলের জম হচ্ছে স্বপন মজুমদার। তার জন্যই তারা ভয় পাচ্ছে। আগামী দিনে ভয় একদম আরও মানে ভোটের রেজাল্টে দেখিয়ে দেবে। স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের বিধায়ক, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, এরা সব বাংলাদেশি লোক। এরা সব চোরা পথে এসে এখানে অন্য কাউকে বাবা মা বানিয়ে ভোটার তুলেছেন। তার প্রমাণ এই স্বপন মজুমদার দিয়েছেন। দেখবেন এর নামটাও বাদ যাবে যদি এরা অসৎ পথ অবলম্বন না করে। যাদের ম্যাপিং ছিল না সেসব ব্যক্তিদের আজকে তার মধ্যে এমএলএ সাহেব স্বপন মজুমদারের হেয়ারিং আছে, ওনার দাদা আছে, ওনার বোনের আছে, এটুকু আমি জানি। আজকে ম্যাপিং কি হয়নি? কেন হয়নি? ওনার 2002-এ ওনার নিজের নাম নেই, আমার বাবা মায়ের নাম নেই, এই জন্য। দেখুন, এবারে এসআইআর এর শুনানিতে ডাক পেলেন তৃণমূলেরই এক বিধায়ক দক্ষিণ হাওড়ায়। সেখানে শাসক বিধায়ক নন্দিতা চৌধুরী, তাকে 4 জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন নোটিশ পাঠানো হলো বুঝতে পারছেন না, দাবি করছেন নন্দিতা। এবং হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নন্দিতা, তিনি দক্ষিণ হাওড়ার বর্তমানে বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, ঠিক কি কারণে তাকে ডাকা হয়েছে এসআইআর এর শুনানির জন্য? দেখো, এই হিয়ারিং এর কথা তিনি যখন জেনেছেন, নির্বাচন কমিশন তাকে হিয়ারিং এ যেতে বলেছেন, তখনই তিনি বিলম্বিত হয়ে পড়েছেন এবং তিনি জানাচ্ছেন যে তারা হাওড়ার প্রাচীনতম বাসিন্দা এবং তার বাবা অম্বিকা বন্দ্যোপাধ্যায় 5 বারের বিধায়ক এবং এখানে কিন্তু তাদের একটা পুরনো ঐতিহ্য রয়েছে। সেক্ষেত্রে তার 2002 সালে তাকে যে এসআইআর এ যখন তিনি ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্মের সঙ্গে এইবারের এসআইআর এর ফর্মের কোনো মিল নেই, এমনটাই কিন্তু মেল মারফত জানানো হয়েছে এবং সেই কারণেই তাকে ডাকা হয়েছে। যদিও এই নন্দিতা চৌধুরী, তিনি কিন্তু দক্ষিণ হাওড়ার বিধায়ক, পাশাপাশি হাওড়া জেলার তৃণমূলের সভানেত্রী এবং তিনি কিন্তু এই ঘটনায় নির্বাচন কমিশন ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন এবং তিনি 4 জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের যে এসআইআর হিয়ারিং এ রয়েছে তার সেখানে তিনি কিন্তু যাবেন এবং তার কথা তিনি তুলে ধরবেন। ধন্যবাদ তোমাকে। প্রায় 25 বছর এমএলএ, তারপর সাংসদ ছিলেন। আমার দাদুর রাজনীতি করেছেন। বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়, সেই পরিবারের আমি মেয়ে। আমার প্রতিটি জিনিস ঠিক আছে। আমি 82 সাল থেকে ভোট দিচ্ছি, 2002 সালেও আমি ভোট দিয়েছি। আমি সব সময় ভোট দিয়েছি, প্রতিটি ইলেকশনে আমি ভোট দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে যে ডাকবে, আমি সত্যি ভাবি জন্ম থেকে রয়েছেন সেই মানুষগুলোকে ডাকার কি কোনো সত্যি প্রয়োজন আছে? 2002 সালে কিন্তু এই ধরনের কোনো ঘটনা হয়নি আমার যতদূর মনে আছে। 2 বছর ধরে এটা হয়েছিল এসআইআর এর কাজ, মানুষ কিন্তু হ্যারাসড হয়নি। শুভেন্দু অধিকারী আজকে মালদা চাঁচলে সভা করেন। মালদা উত্তর লোকসভা কেন্দ্র আর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, এই দুটো কেন্দ্রকে উদাহরণ হিসেবে খাড়া করে শুভেন্দু দাবি করেন, যদি হিন্দুরা সনাতনীরা একজোট হন তাহলে আগামী নির্বাচনে মানে 26-এর নির্বাচনে তারা 220টা আসন পাবে। আর ইতিমধ্যে এটা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী ঠিক কি দাবি করেছিলেন? এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল। প্রথমবার আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে
ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। মালদা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আরো দাবি করেন, তিনি দাবি করেন আগামী দিনে 8টা আসনে লড়াই হবে জোটের সঙ্গে বিজেপির। মানে কোনো মতেই তিনি মালদায় তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেসকে দেখতে নারাজ। তিনি বলেন 8টা আসনে জয়ী হবে। শুধু তাই নয়, আব্দুর রহিম বক্সি বিধায়ক এবং অবশ্যই তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, তার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে আব্দুর রহিম বক্সিকে যদি তার দল দাঁড় করায় তাহলে তারা জিততে না পারলেও আব্দুর রহিম বক্সিকে হারাবেন এবং যে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল সাগরদিঘিতে সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে হারাবেন। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম। এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো, আমি নিশ্চিত। এগুলো কোনো শুভেন্দু অধিকারী যখন এই দাবি করছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি দাবি করছেন শুভেন্দুর কোনো অঙ্কই মিলবে না। এগুলো কোনো বিজ্ঞানের কথা নয়, আর সহজ পাটিগণিতিক হিসাবে এগুলো মেলে না। রাজ্য বিধানসভায় যে ভোট, সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে ভোট। রাজ্য সরকার যে উন্নয়ন করেছেন, প্রত্যেকটি মানুষ উন্নয়ন অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চাইবেন। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের ভোট দেবেন। শুভেন্দু যখন উত্তরবঙ্গের মাঠে দাঁড়িয়ে 220 আসনের টার্গেট বেঁধে দিচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে তিনি বলছেন অন্তত একটা হলেও গত বিধানসভা থেকে 26 বিধানসভায় বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বারুইপুরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন যে দক্ষিণ 24 পরগনায় 31-এর মধ্যে 31 হবে। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। পাটিগণিতের হিসেবে কোথাও একটা মিলছে না। এই না মেলার কারণটাই হচ্ছে এই সরকারের এক্সপায়ারি ডেট মাত্র 4 মাস। সনাতনী বাঙালি রাষ্ট্রবাদী মুসলমান তারা ঠিক করে নিয়েছে এই সরকারকে বিসর্জন দেবে রাজনৈতিকভাবে। তাই কারণে এদের রণসংকল্প অভিযান। 15 বছর সরকার চালানোর পর আবার কিসের রণ? এখন তো তারা তাদের হিসেব দিতে হবে। বিরোধীদের যে প্রশ্ন, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এসবের জবাব তো দিতে হবে। দেখুন, আজ মালদার চচলে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেন। ঠিক তার আগেই রহিম বক্সি তাকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবারে পাল্টা রহিম বক্সিকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখতে পেয়েছি
যে 26-এ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে ময়দানে কিন্তু নেমে পড়েছে ডান বাম সব পক্ষ। আর এই 26-এ রহিম বক্সিকে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ। যখন তৃণমূলে ছিলাম আমার গাড়ির দরজা খুলতো। চাঁচলের যে কলম বাগানে সভা করেছিলেন সেখানে আসার চ্যালেঞ্জ জানান তিনি। এখানে এক হিন্দুরা সংখ্যালঘু, তবু রহিমকে ঢুকতে দেব না। পরিবর্তন সংকল্প সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারী। বড় বড় কথা, 6 ফুট লম্বা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছে। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলতো, কেউ নেবে না। ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন। দিশেহারা বিভ্রান্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কুৎসিত মন্তব্যগুলো করছে। আমি একজন বিধায়ক, এক জেলার জেলা সভাপতি, আমাকে যে ভাষায় তারা আক্রমণ করছে এটা কুড়িচুকর এবং এর যোগ্য জবাব মানুষ দিবে। আমাকে হারানোর মতো আমি ওকে চ্যালেঞ্জ করছি, ও যদি বাপের বেটা থাকে, এক বাপের বেটা থাকে, মালতীপুরে এসে তারা যদি এখানে আমাকে হারিয়ে দেয়, আমি ওর চরণের জল ধুয়ে খাবো। নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে রহিম বক্সিকে নিয়ে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে আতঙ্কিত আছে মালদা জেলার ক্ষেত্রে বিজেপির লোকেরা, তাই বারবার রহিম বক্সির নামটা তাদেরকে তুলতে হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না, মালদাতে বিরোধী দলনেতা সভার ঠিক আগে আব্দুর রহিম বক্সি তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তিনি সেক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দেননি, সেখানে যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদের উদ্দেশ্যেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমার বাড়ি গ্রামে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন, বাড়িতে গরু থাকতো, ছাগল থাকতো, যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না। মানুষ চিনে নিত যে এই গরুটা ফসল খায়। এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে, যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। আজ চাঁচলের সভা থেকে দাঁড়িয়ে বাংলায় বদলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। বললেন বিহার সাফ হয়ে গেছে, এবার বাংলার পালা। তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎপাটিত করতে হবে, সভামঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অঙ্গ বঙ্গ কলিঙ্গ জিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হবে, হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটাতে দেখেছেন কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে, বাকি থাকলো 26-এ बंग। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है।
অঙ্গভঙ্গ কলিঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। দেখুন, রাজ্যে এসে সোনার বাংলা গড়ার কথা বলে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে বারুইপুরের সভা থেকে অমিত শাহকেও পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সরাসরি প্রশ্ন, আপনারা তো অসমে আছেন, ত্রিপুরায় আছেন, তাহলে সোনার অসম, সোনার ত্রিপুরা হলো না কেন? পাশাপাশি মধ্যপ্রদেশের ইন্দোরে জলে বিষক্রিয়ায় মৃত্যুর যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। অভিষেক যে নবজোকার যাত্রা করেছিলেন তার সাকসেস 2018 তৃণমূলের পঞ্চায়েতের রেজাল্টটা দেখুন আর 2023 রেজাল্টটা দেখুন। গোটা পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোকার যাত্রায় একটা সাফল্য এসেছিল বটে, তা হচ্ছে পাড়ায় পাড়ায় যেখানে যেখানে ওই ভাইপো গিয়ে তাঁবু খাটিয়েছিল সেখানে ভাইপোর দলের লোকেদের মধ্যে মারামারিতে এমনকি জীবন চলে গেছে, এই ঘটনা ঘটেছিল। মারামারিতে চেয়ার টেবিল ভাঙচুর থেকে শুরু করে সহকর্মীকে খুন করে ফেলা পঞ্চায়েতের টিকিটের জন্য। আর অনেক জায়গায় দেখেছিলেন ভাইপো গাড়ি করে যাচ্ছে, জানলা থেকে বাড়ির মহিলারা চোর চোর, কয়লা চোর, গরু চোর বলে চেঁচাচ্ছে। ভাইপো আবার গাড়ি থেকে নেবে, খানিকটা পেছন পেছন যাচ্ছে, আবার ফিরে গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে চলে যাচ্ছে। গোটা বাংলা দেখেছিল যে মুখ্যমন্ত্রী ভাইপো বাংলার যে পাড়ায় যায় সাধারণ মানুষ জানলায় দাঁড়িয়ে চোর চোর বলে আওয়াজ দেয়। আজ কোচবিহারে সভা করেন মিঠুন চক্রবর্তী, আর সেই সভা থেকে তিনি কি বলেছেন? তিনি বলছেন এই বাংলায় নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা চালানো হচ্ছে। এই বাংলাতে শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। সরব হয়েছেন তিনি। তৃণমূলকে উচ্ছেদ করতে হিন্দুরা একজোট হয়ে ভোট করুন। বাম কংগ্রেস তৃণমূলরা এগিয়ে আসুন এবং বাম কংগ্রেস তৃণমূলের বিবেকবানরা এগিয়ে আসুন। কোচবিহারের সভা থেকে আহ্বান মিঠুন চক্রবর্তী। একটু কান খুলে চোখ খুলে দেখুন, এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে। তাহলে এমন কেন হবে? ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না, দুর্গা মায়ের গান চলবে না এখানে। अगर माँ के पैरों तले स्वर्ग है तो মা সাম্প্রদায়িক হলো কি করে? সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না, আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে, হিন্দুত্বকে বিশ্বাস করে, তাদের আহ্বান করছি। যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি। তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, মিঠুন চক্রবর্তী তিনি আজ বলছেন এই বাংলাত নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। কারণ হিসেবে বলছেন শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বাংলায়। আপনার প্রতিক্রিয়া? মিঠুন চক্রবর্তী, ডিসকো ডান্সার মিঠুন চক্রবর্তী, মৃগয়ার মিঠুন চক্রবর্তী, তাকে আমরা সম্মান জানাই, তার শিল্পী সত্তাকে সম্মান জানাই, কিন্তু তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য বা তার হোটেলকে বাঁচানোর জন্য যেভাবে বিজেপির হয়ে চাটুকারিতা করছেন, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ সম্পূর্ণ অন্য একটা দেশ। আমরা বারবার বলে এসেছি যে ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় কেন্দ্রীয় সরকারের পাশে, অথচ তারা বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলায় যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এই উস্কানির ফলে যদি ভারতবর্ষের শান্তি বিঘ্নিত হয় তাহলে বিজেপির নেতা হিসাবে মিঠুন চক্রবর্তীকে তার দায়িত্ব নিতে হবে। তিনি এই কথাগুলো বিদেশ মন্ত্রকে বলছেন না কেন, যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আর এখানে শিল্পীদের কণ্ঠরোধের কথা হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে নিন্দা জানিয়েছি, দুটি ঘটনা ঘটেছে। আমরা বলেছি যে শিল্পীদের কণ্ঠরোধ করা যাবে না, তারা তাদের মতো শিল্পী সত্তা নিয়ে যা ইচ্ছে গাইতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে তো গাইতেই দেওয়া হয় না, তাদেরকে তো মেরে ফেলা হয়। বিজেপি শাসিত রাজ্যে কিছুদিন আগেই আমরা দেখলাম
যে বজরং দল কিভাবে ক্রিসমাস ইভে ভাঙচুর করেছে। একদিকে প্রধানমন্ত্রী যাচ্ছেন, আর একদিকে ভাঙচুর করাচ্ছেন। আমরা দেখিনি, আমরা এই বিজেপির নেতাদের দেখেছি লালন ফকিরের গানকে কটূক্তি করতে। লালন ফকিরের গান গাইলে বলা হয় মোল্লাদের গান। তারা আবার এই সমস্ত শিল্পী নিয়ে কথা বলেন, এগুলো খুব লজ্জাজনক। সব থেকে দুঃখজনক যে এই কথাটা মিঠুন চক্রবর্তীর মতো শিল্পীর কাছ থেকে আসে। আমি ওনার শিল্পী সত্তাকে সম্মান দিয়ে বলছি, আর বিজেপি নেতা হিসাবে এই কথাগুলো বলবেন সেটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। এর আগে গোটা বাংলা দেখেছে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। এবার তারই একটা মিনি ভার্সন বীরভূমে, সেখানে 5000 কণ্ঠে গীতা পাঠ। নলহাটির 2 নম্বর ব্লকের প্রসাদপুর গ্রামে এই গীতা পাঠের অনুষ্ঠান। আর অনুষ্ঠানে উপস্থিত কে বেলডাঙ্গা আশ্রমে কার্তিক মহারাজ, এছাড়াও বিভিন্ন মঠ মন্দির এবং আশ্রমের সাধু সন্ন্যাসীরা। এই গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। রামচন্দ্র বনবাসী 14 বছরই ছিল। বনবাসী তো অনেকে আছে, বনবাসে নেই। বাংলাদেশের মানুষগুলো কোথায় আছে? আজকে ধুলিয়ানের কোথায় আছে? আজকে আমরা কোথায় আছি? বনবাসেই আছি।